ভোর হলো, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। অর্ণব সাহস করে দোতলায় উঠল, নিজের ঘরের দরজা খুলল। ঘরটা স্বাভাবিক, মেঝে শুকনো, কোথাও পানির চিহ্ন নেই, কিন্তু দেয়ালে ভেজা আঙুলের লেখা। অক্ষরগুলো এখনো একটু চকচকে করছে, শুকায়নি পুরোপুরি। তুই পালাতে পারবি না, তুই পালাতে পারবি না লেখা। অর্ণব পিছিয়ে গেল, তার পিঠ দরজার ফ্রেমে ঠেকল। হে ভগবান! অর্ণব বুঝতে পারে এটা স্বপ্ন ছিল না, গত রাতে যা হয়েছে সত্যি হয়েছে। রিমা সত্যিই এসেছিল, আর সে চলে যায়নি, সে অপেক্ষা করছে। অর্ণব ঠিক করল, শুধু বসে থাকলে চলবে না, তাকে বুঝতে হবে রিমা ঠিক কি চায়, পুকুরের নিচে কি আছে। সে নীলার বাড়িতে গেল। নীলার বাবা রমেশ সরকার ভেঙে পড়া মানুষ, মেয়ে হারানোর শোক তাকে 10 বছরে বুড়ো করে দিয়েছে। কাকু কেমন আছেন? এই তুই অর্ণব না, রিমার বন্ধু? হ্যাঁ কাকু। এই কি চাস? নীলার ঘরটা একটু দেখতে পারি? ওর কোনো ডায়েরি বা লেখালেখি? যা দেখ, ওপরে ওর ঘর। আমরা কিছু ছুঁইনি, এখনো সবকিছু ওভাবেই পড়ে আছে। নীলার ঘর ধুলো জমেছে, বিছানা গোছানো যেমন রেখে গিয়েছিল। টেবিলে কলম, বই, একটা পুরনো ল্যাপটপ আর একটা ডায়েরি। অর্ণব ডায়েরি খুলল, শেষের দিকের পাতাগুলো পড়তে শুরু করলো। 12ই ফেব্রুয়ারি প্রদীপ মারা গেছে পুকুরে ডুবে। আমি বিশ্বাস করতে পারছি না, প্রদীপ এত ভালো সাঁতারু ছিল, সে কি করে ডুবে মরবে। 15ই ফেব্রুয়ারি আজ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। রিমা সে পুকুরের পানিতে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে আর বলছে, তোরা আমাকে মেরেছিস। আমি বললাম, না রিমা, তুই নিজেই নেমেছিলি। রিমা হাসলো, আর সেই হাসি ছিল ভয়ঙ্কর। 5 মার্চ আজ একটা জিনিস মনে পড়লো, যেটা এতদিন চাপা দিয়ে রেখেছিলাম। সেই রাতে রিমা যখন পুকুরে নামতে চায়নি, তখন রাহুল ওকে শুধু ভীতু বলেনি, রাহুল বলেছিল, তুই তো অর্ণবের সামনে হিরো হতে চাস। আমি হেসেছিলাম। ঈশ্বর, ঈশ্বর, আমি কেন হেসেছিলাম? অর্ণবের হাত কাঁপছে, সে শেষ এন্ট্রিতে গেল। 18 মার্চ আজ রাতে সে আসবে। আমি জানি সে আসবে, আমি জানি সে প্রতি রাতে একটু একটু করে কাছে আসছে। প্রথমে স্বপ্নে ছিল, তারপর আয়নায়, তারপর জানলায়, আর এখন ঘরের মধ্যে। গত রাতে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার বালিশ ভেজা, পুকুরের পানি দিয়ে ভেজা, আর বালিশে একটা গভীর নখের দাগ। অর্ণব, তুই যদি কখনো এটা পড়িস, জেনে রাখ, রিমা শুধু রাগে এটা করছে না, সে কষ্টে করছে। সে চাইছে কেউ তাকে বুঝুক। পুকুরের নিচে কি আছে সেটা কেউ জানে না, কিন্তু রিমা জানে, আর সে চাইছে তুইও জান। আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত। আজ রাতে যদি সে আসে, আমি আর লড়বো না। নীলা জানতো সে মারা যাবে, তবুও কাউকে বলেনি। কিন্তু নীলার লেখা একটা কথা অর্ণবের মাথায় ঘুরপাক খাচ্ছে। পুকুরের নিচে কি আছে রিমা কি জানে? সে কি দেখেছিল মৃত্যুর মুহূর্তে কালো পানির নিচে? অর্ণব বুঝতে পারল, শুধু ক্ষমা চাইলেই হবে না, তাকে জানতে হবে পুকুরের তলায় কি লুকিয়ে আছে। সন্ধ্যায় অর্ণব সুমনকে ফোন করেও যখন সুমন ফোন ধরছিল না, তখন সে সোজা সুমনের বাড়িতে এসে উপস্থিত হয়। এরপর সুমনের বউ দরজা খুললে দেখা যায় তার চোখ লাল, মুখ ভয়ার্ত। অর্ণব ভাই, ভালো হলো আপনি আসলেন। সুমন কাল রাত থেকে অদ্ভুত ব্যবহার করছে। কি হয়েছে ওর? ও কি করছে? ঘরে বসে জানলা দিয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকে। কিছু জিজ্ঞেস করলে সে বলে সে আমাকে ডাকছে। ওর এমন অবস্থা দেখে আমি ভয় পাচ্ছি ভাই।
আপনি আপনি ভেতরে এসে দেখুন। অর্ণব ভেতরে ঢুকল। সুমন জানালার পাশে একটা চেয়ারে বসে আছে, চোখ বাইরের দিকে, অথচ কিছু দেখছে না। ঠোঁট নড়ছে কিন্তু শব্দ হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে এখানে নেই। তার শরীর আছে কিন্তু মন অন্য কোথাও, অন্য কারো কাছে। অর্ণব সুমনের কাঁধে হাত দিল, ঝাঁকালো। সুমন, সুমন, কি হয়েছে তোর? কি হয়েছে? অর্ণব, সে এসেছিল গত রাতে। কে কে এসেছিল? রিমা, আমার ঘরে রাত 3টেই। আমি ঘুম থেকে উঠে দেখি সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তারপর? সে আমার দিকে তাকাচ্ছিল না, সে আমার ছেলের দিকে তাকিয়েছিল, আমার 3 বছরের ছেলের দিকে। তার ভেজা চুল থেকে পানি পড়ছিল আমার ছেলের কাঁথায়। তোর ছেলের দিকে? তারপর কি করলি? আমি চিৎকার করলাম, সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু কিন্তু আমার ছেলের বালিশ ভেজা ছিল অর্ণব, পুকুরের পানি দিয়ে ভেজা। আর বালিশে বালিশে কি? ভয়ঙ্কর নখের দাগ। অর্ণব বুঝল সময় ফুরিয়ে আসছে। রিমা শুধু তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে না, এখন সে তাদের পরিবারকেও ছুঁতে শুরু করেছে। আর 3 দিন পর অমাবস্যা। এই 3 দিনের মধ্যে সবকিছু শেষ করতে হবে, নয়তো কেউ বাঁচবে না। সুমন, শোন আমার কথা। আর 3 দিন পর অমাবস্যা। আমাদের কালীচরণের কথা মতো কাজ করতে হবে। আমি পুকুরে নামবো, তাবিজ ভাঙবো, রিমাকে মুক্ত করব। তুই একা পারবি? আমাকে পারতেই হবে, এটা আমার দায়। সেই রাতে আমি রিমাকে বাঁচাতে পারিনি, এবার আমি তাকে মুক্ত করব। চিন্তা করিস না, আর ভেঙে পড়িস না। এবার আমি চললাম। অমাবস্যার আগের রাত। অর্ণব শুয়ে আছে, ঘুম আসছে না, কিন্তু ক্লান্তি তীব্র। 3 দিন ঠিক মতো ঘুমায়নি, চোখ জ্বলছে। এক সময় ক্লান্তি জিতে গেল, চোখ বন্ধ হয়ে গেল, স্বপ্ন শুরু হলো। অর্ণব দাঁড়িয়ে আছে কালো পুকুরের পাড়ে, চারদিকে ঘন কুয়াশা। 3 ফুটের বেশি দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আকাশে চাঁদ নেই, তারা নেই, শুধু ধূসর অন্ধকার। পুকুরের পানি স্থির, কাচের মতো, আয়নার মতো। তার মধ্যে অর্ণবের প্রতিফলন দেখা যাচ্ছে। হঠাৎ পানি থেকে ধীরে ধীরে একটা মাথা উঠে এলো, কালো চুল, ভেজা মুখ, সেটে আছে রিমা। পানি থেকে উঠে আসছে, যেন পানি তাকে জন্ম দিচ্ছে। তার সাদা শাড়ি ভেজা, গা থেকে পানি ঝরছে। সে পারে উঠে এলো, অর্ণবের সামনে দাঁড়ালো। মাত্র 2 ফুট দূরে। অর্ণব নড়তে পারছে না, পা যেন মাটিতে গেঁথে গেছে। রিমা চোখ খুলল, কিন্তু এবার তার চোখ ছিল দুটো সুন্দর কালো চোখ, যেমনটি আগে ছিল, যেমন অর্ণব মনে রেখেছে। কিন্তু সেই চোখে হাসি নেই, রাগ নেই, শুধু গভীর অসীম দুঃখ। যেন 3 বছরের একাকিত্ব, কষ্ট আর অন্ধকার জমে আছে সেই দুটো চোখে। তুই আমাকে বাঁচাসনি। রিমা, আমি ভয় পেয়েছিলাম, আমি পারিনি রিমা, আমাকে মাফ করো। রিমা হাত তুলল, তার হাত ঠান্ডা, ভেজা হাত অর্ণবের গালে রাখল, বরফের ছোঁয়া। কিন্তু তার মধ্যে একটা পরিচিত কোমলতা ছিল, আগের রিমার কোমলতা। যে রিমা তার ক্ষতে ওষুধ লাগিয়ে দিত, যে রিমা তার মাথায় হাত বুলিয়ে দিত কাঁদলে। তারপর হঠাৎ রিমার মুখ বদলে গেল, কোমলতা মুছে গেল, চোখ দুটো কালো গর্তে পরিণত হলো, মুখ বিকৃত হলো, ত্বক ফেটে গেল, চোয়াল ঝুলে পড়ল। বাঁচাতে পারবি না, কাউকে বাঁচাতে পারবি না, তোরা সব মরবি। এটা রিমার গলা না, এটা অন্য কারো গলা, পুরনো, বিকৃত, 300 বছরের পুরনো সেই চম্পার গলা।
চম্পা রিমাকে ব্যবহার করছে, তার কষ্টকে, তার রাগকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। না, স্বপ্ন, স্বপ্ন না। ভোর হয়ে গেছে, সারা শরীর ঘামে ভিজে আছে, কিন্তু তার বালিশ ভেজা, পুকুরের পানি দিয়ে ভেজা। আর তার গালে, যেখানে রিমা হাত রেখেছিল, একটা ঠান্ডা ছোঁয়ার দাগ। স্বপ্ন ছিল না, রিমা সত্যি এসেছিল। দিনটা এলো, সারাদিন আকাশ মেঘলা ছিল, যেন প্রকৃতিও জানে আজ কিছু ঘটবে। বিকেল থেকে বাতাস বইতে শুরু করলো, গাছের পাতা উঠছে, কাকগুলো ডাকছে কর্কশ অশুভ স্বরে। অর্ণব কালীচরণের কুটিরে কালীচরণের সামনে দাঁড়িয়ে, কালীচরণের হাতে পুরনো কাপড়ে কিছু একটা বাঁধা। নাও, এই লাল সুতো কবজিতে বাঁধো। এটা তোমাকে রক্ষা করবে অন্তত কিছুক্ষণের জন্য। আর এই ভস্য তাবিজের ওপর ছিটাবে। আর মনে রেখো, তোমার হাতে মাত্র কয়েক মিনিট থাকবে। পানি নামবে আর উঠবে, সেই ফাঁকে সব করতে হবে। আর রিমা, সে কি আমাকে আটকাবে? আটকাবে, কিন্তু মনে রেখো, রিমার চম্পা এক নয়। চম্পা তাকে ব্যবহার করছে। তুমি যদি রিমার কাছে পৌঁছতে পারো, আসল রিমার কাছে, তাহলে সে তোমাকে সাহায্য করবে। কিন্তু কিভাবে বুঝবো কোনটা রিমা আর কোনটা চম্পা? হৃদয় দিয়ে বুঝবে। তুমি তো তাকে ভালোবাসতে, তাই না? তাহলে তুমি চিনবে। হ্যাঁ, আমি আমার রিমাকে চিনব। বেশ, এবার শুধু রাত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্রাম নিস্তব্ধ, রাস্তায় কেউ নেই। ঘরগুলোর জানালায় আলো, কিন্তু কেউ বাইরে নেই। অমাবস্যার রাতে গ্রামের মানুষ ঘর থেকে বের হয় না, এটা অলিখিত নিয়ম। কুকুরগুলো আজ ডাকছে না, যেন তারাও জানে আজ রাতে কিছু একটা ঘটবে। শুধু দূরে কোথাও একটা পেঁচা ডাকছে, যেন সে সতর্ক করে দিচ্ছে। এমন সময় তিনজন হেঁটে চলল কালো পুকুরের দিকে। অর্ণব, তোর ভয় করছে না? করছে, কিন্তু যেতে তো হবেই। যদি আমরা ফিরতে না পারি? ওসব ভেবো না, যা হবে হবে। কপালে যা আছে এড়ানো যায় না। রাত 10:30টার দিক তারা তিনজন কালো পুকুর পাড়ে এসে দাঁড়ালো। পুকুরের পানি আজ অন্য রকম, কালো, আরো বেশি কালো লাগছে, যেন কেউ যেন কালি ঢেলে দিয়েছে। পানির ওপর একটা হালকা কুয়াশা ভাসছে, যদিও আকাশে কুয়াশা নেই। শ্যাওলার গন্ধ, পচা পাতার গন্ধ, আর অন্য কিছুর গন্ধ, যেটা চেনা যাচ্ছে না। গা গুলিয়ে আসছে, বাতাস বইছে, কিন্তু পুকুরের পানি স্থির। বাতাসে তরঙ্গ উঠছে না, যেন পানিটা জীবন্ত, যেন সে কারো জন্য অপেক্ষা করছে। আমরা এসে গেছি। আমি পুজোর আয়োজন করছি, তোমরা দুজন পাশে দাঁড়াও। পানি থেকে চোখ সরিও না। কেন? কারণ তারা জানে আমরা এসেছি, তারা দেখছে। তুমি চোখ সরালে তারা আরো কাছে আসবে। কালীচরণ পারে বসলেন, তামার পাত্র বের করলেন, ধূপ জ্বালালেন, মন্ত্র পড়তে শুরু করলেন। নিচু গভীর স্বরে প্রাচীন সংস্কৃত মন্ত্র, যার অর্থ অর্ণব বা সুমন কেউ বোঝে না। ওম নিশাচরি শক্তি জাগরণ জাগরণ, শ্মশান ধূম ছায়া বিন্দু প্রসারণ প্রসারণ, দিগন্ত দহন অন্ধকার কম্পন কম্পন। ওং মহাকাল মহাশক্তি মহাভৈরবী, করাল বদনে প্রকাশ প্রকাশ, ভস্যমণ্ডল তেজমণ্ডল জ্যোতির্মণ্ডল বিস্তার বিস্তার। হুম ফট স্বাহা, ক্রিং 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 রিং রিং, কাল রাত্রি উদ্ভাস উদ্ভাস, মহাশ্মশান কম্পন কম্পন, নিষিধিনী শক্তি অবতরণ অবতরণ। ওং অঘোর অঘোরী মহাকালেশ্বরী রুদ্রনাদে দ্বার উন্মোচন উন্মোচন, অশরীরী ছায়া সমাবেশে মন্ত্র বলে আবির্ভাব আবির্ভাব।
কালীচরণ মন্ত্র পড়তে থাকলো, সময় গড়াতে লাগলো। রাত 11টা, 12টা, 1টা, 2টো, কিছুই হচ্ছে না। পুকুর স্থির, আকাশে অন্ধকার, শুধু কালীচরণের মন্ত্রের গুনগুন শব্দ। যখন রাত 3টা বাজলো, হঠাৎ বাতাস থেমে গেল, সব শব্দ থেমে গেল, এমনকি কালীচরণের মন্ত্রও যেন অন্য জগতে চলে গেল। একটা অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সুমন ভয়ে চিৎকার করে উঠল। ওইদিকে দেখ। পুকুরের পানি বুদবুদ করতে শুরু করলো, যেন তলা থেকে কিছু উঠে আসছে। বুদবুদ বাড়তে লাগলো, 1টা, 2টো, 10টা, 100টা। পুকুরের পুরো পানি ফুটতে শুরু করলো, কিন্তু এটা গরম পানির ফোঁটা না, এটা অন্য কিছু। কি হচ্ছে? তারা জেগে উঠেছে। পুকুরের নিচে যারা ঘুমিয়ে আছে, 300 বছরের মৃত, তারা জেগে উঠেছে। কিছু সময় যেতেই পচা মাংসের গন্ধ আসতে শুরু করলো। গন্ধের তীব্রতা এতই ছিল যে সুমন আর নিজেকে ধরে রাখতে পারল না, সেখানেই বমি করে দিল। আমি আর পারছি না, এই গন্ধ। সামলে থাক, এখন ভেঙে পড়লে চলবে না। সময় 3টা 20 পুকুরের পানি থেকে কিছু উঠে আসতে শুরু করলো। প্রথমে হাত, একটা হাত, সাদা, ফোলা, পচা। আঙুলের মাংস গলে গেছে, হাড় বের হয়ে আছে। পানি থেকে উঠে বাতাস নড়ছে, যেন কেউ কাউকে খুঁজছে। তারপর আরেকটা হাত, আরেকটা, আরো 10টা, 20টা, 30টা হাত। পুকুরের পানি থেকে উঠে আসছে বিভিন্ন আকারের, বড়, মাঝারি, ছোট। পুরুষের হাত, মহিলার হাত, এমনকি শিশুর হাত। এরা কারা? এরা সেই মৃতরা যারা এই পুকুরে ডুবে মরেছে। 300 বছর ধরে চম্পার অভিশাপে আটকে আছে, মুক্তি পায়নি। অনুপ, অনুপ, চল পালাই। না, পালিয়ে যাওয়ার জন্য তো আসিনি। আজ এই ভয়কে শেষ করে তবেই যাব। অর্ণব সুমনের কথায় একটুও নড়ল না। সে দাঁড়িয়ে পড়ল পাথরের মতো, তার চোখ পুকুরের দিকে, কারণ সে দেখছে পানির মাঝখানে সেই পচা হাতগুলোর মধ্যে একটা আলাদা অবয়ব। রিমা। রিমা পানির ওপর দাঁড়িয়ে আছে, তার পা পানি ছুঁয়ে আছে, কিন্তু ডুবছে না। সাদা শাড়ি, সেই শাড়ি যেটা সে শেষবার পরেছিল, ভেজা, শরীরে সেটে আছে। কালো চুল মুখের ওপর ঝুলছে, গা থেকে পানি ঝরছে বিরামহীন। সে অর্ণবের দিকে তাকিয়ে আছে। 3টা 30 তখনই অদ্ভুত কিছু ঘটল। কালীচরণ চিৎকার করে উঠল। তৈরি হও, দেখো দেখো, পানি নামছে। পুকুরের পানি নামতে শুরু করলো। ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে। পুকুরের তলা দেখা যাচ্ছে, কালো কাদা, পচা পাতা, হাড়গোড়, মাথার খুলি। আর পুকুরের ঠিক মাঝখানে একটা গুহার মুখ, অন্ধকার গহ্বর, যেখান থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। এখন নামো, তোমার হাতে মাত্র কয়েক মিনিট আছে, পানি আবার ফিরে আসবে। আমি যাচ্ছি। অনুপ, একা যাস না। তুই এখানে থাক সুমন, তোর বউ ছেলে আছে, আমার কেউ নেই। আমি গেলে কিচ্ছু হারাবে না। অর্ণব, ফিরে আসবো, চিন্তা করিস না। অর্ণব ঝাঁপ দিল পুকুরে, শুকিয়ে যাওয়া তলায় নামলো। পা কাদায় ডুবে যাচ্ছে, পিচ্ছিল, পা ফসকে যাচ্ছে বারবার। পায়ে লাগছে হাড়, মানুষের হাড়, পায়ে লাগছে খুলি। চোখের গর্ত তার দিকে তাকিয়ে আছে। সে পাত্তা দিল না, গুহার দিকে ছুটল। গুহার কাছাকাছি পৌঁছাতেই অর্ণব থমকে গেল। রিমা তার সামনে, কোথা থেকে এলো বোঝা গেল না। হঠাৎ করে ঠিক সামনে এলো,
এত কাছে যে অর্ণব তার ঠান্ডা শ্বাস অনুভব করতে পারছে না। শ্বাস না, বাতাস, মৃত্যুর ঠান্ডা বাতাস। রিমার চোখ এবার দুটো কালো গর্ত, যেন দুটো অতল কুয়ো, যেখানে তাকালে পড়ে যেতে হয়। মুখ থেকে কালো পানি গড়িয়ে পড়ছে, তার গলা থেকে সেই ভাঙা আওয়াজ। তুই কোথায় যাচ্ছিস? রিমা, রিমা, আমাকে যেতে দে। আমি তোকে মুক্ত করতে এসেছি। মুক্ত? তুই আমাকে মুক্ত করবি? তুই তো আমাকে বাঁচাতেই পারিসনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি আমার ডুবে যাওয়া। আমি চিৎকার করছিলাম, বাঁচাও। তুই তুই কি করেছিলি? চুপ করে দাঁড়িয়েছিলি তুই, পাথরের মূর্তির মতো। আমি জানি আমি ভুল করেছিলাম। ভুল? ভুল বলছিস? আমি মরে গেছি অর্ণব, এই ঠান্ডা পানিতে একা, অন্ধকারে। তুই জানিস সেই মুহূর্তে আমি কি দেখেছিলাম, কি অনুভব করেছিলাম? রিমা, রিমা, আমি ভীতু ছিলাম, কাপুরুষ ছিলাম। তুই যখন পুকুরে নামতে যাসনি, আমি তোকে আটকাতে পারতাম। একটা কথা বললেই হতো ও যাবে না, কিন্তু আমি চুপ করেছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম সবাই আমাকেও ভীতু বলবে। আর যখন তুই ডুবছিলি, আমি ভয়ে ভয়ে জমে গিয়েছিলাম। পা নড়ছিল না, হাত নড়ছিল না। তোর চিৎকার শুনছিলাম, অর্ণব বাঁচাও, অর্ণব বাঁচাও, কিন্তু আমার শরীর যেন পাথর হয়ে গিয়েছিল। তুই তুই আমার নাম ধরে ডাকা শুনেছিলি? প্রতিটা রাত শুনি রিমা, 3 বছর ধরে প্রতিটা রাত তোর সেই চিৎকার আমার কানে বাজে। প্রতিটা দিন নিজেকে ঘৃণা করি। আমি পালিয়ে গিয়েছিলাম ঢাকায়, কিন্তু তোর থেকে না রিমা, পালিয়েছিলাম নিজের কাপুরুষতা থেকে, নিজের অপরাধ বোধ থেকে। কিন্তু যেখানেই যাই তুই আমার সাথেই ছিলি। তোর মুখ, তোর হাসি, তোর সেই চিৎকার সব আমার সাথেই ছিল। কিন্তু রিমা, আমি তোকে ভালোবাসতাম। আমি কখনো বলিনি, কিন্তু সেটাই সত্যি। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ ছিলি। আর আমি তোকে হারিয়েছি নিজের ভয়ের কারণে। আমাকে মাফ কর রিমা, আমাকে মাফ কর, প্লিজ আমাকে মাফ কর। দীর্ঘ নিস্তব্ধতা। পুকুরের তলায় কোনো শব্দ নেই, হাওয়া থেমে গেছে। এমনকি দূরে কালীচরণের মন্ত্র শোনা যাচ্ছে না। শুধু অর্ণব আর রিমা কাদার মধ্যে, অন্ধকারে। হঠাৎ রিমার মুখ বদলাতে শুরু করলো। কালো গর্তের জায়গায় আবার চোখ ফিরে এলো, সেই পরিচিত কালো চোখ, যেগুলো হাসলে তারা জ্বলে উঠত। বিকৃত মুখ আবার স্বাভাবিক হলো, সেই মিষ্টি মুখ যেটা অর্ণব চিরকাল মনে রেখেছে। রিমার চোখে জল, ঘোলা কালো জল, কিন্তু জল। আমি জানতাম তুই আসবি। রিমা, অনেক দেরি করলি অর্ণব, 3 বছর। এতদিন আমি তোর অপেক্ষায় ছিলাম। সব দোষ আমার, কারণ আমি ভীতু। থাক, আর বলতে হবে না। যা, ভেতরে যা, তাবিজ ভাঙ, আর আমাকে মুক্ত কর, আমাদের সবাইকে মুক্ত কর। রিমা সরে যেতেই অর্ণব টর্চ জ্বালিয়ে গুহার মধ্যে প্রবেশ করল। সরু জায়গা, দেয়ালে শ্যাওলা, ছত্রাক, পানি চুইয়ে চুইয়ে পড়ছে। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটা অদ্ভুত চাপ, যেন কেউ বুকের ওপর বসে আছে। আস্তে আস্তে অর্ণব শেষমেশ গুহার শেষ প্রান্তে এসে দাঁড়ায়। সেখানে রাখা ছিল 300 বছরের পুরনো দেহ, কিন্তু সে দেহ এখনো পচেনি। মনে হচ্ছে যেন গতকালই মরেছে। একটা মেয়ে, লাল শাড়ি পরা, চোখ বন্ধ, হাত দুটো বুকের ওপর ভাঁজ করা, আর ত্বক মোমের মতো সাদা। জীবনের কোনো চিহ্ন নেই। ঠোঁট কালচে, বিষে নীল হয়ে যাওয়া ঠোঁট। আর তার গলায় একটা তাবিজ, কালো সুতোয় বাঁধা তামার তাবিজ। তার ওপর অদ্ভুত চিহ্ন খোদাই করা, সাপের মতো, কিন্তু সাপ না। তাহলে তাহলে এই সেই চম্পা? না না না,
দেরি করলে চলবে না, আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। অর্ণব এগিয়ে গেল, হাত বাড়ালো তাবিজ ধরতে। অমনি চম্পার চোখ খুলে গেল। দুটো সম্পূর্ণ সাদা চোখ, মনি নেই, শুধু সাদা, যেন দুটো সেদ্ধ ডিম চোখের জায়গায় বসানো। আমাকে ছবি না, আমি মুক্ত হব না, আমি এখানেই থাকবো চিরকাল। এই পুকুর আমার, এই মৃতরা আমার। চম্পার হাত উঠল বিদ্যুতের গতিতে, অর্ণবের গলা চেপে ধরল। ইস্পাতের মতো শক্ত খপ্পর, 300 বছরের পুরনো হাত, কিন্তু শক্তি অমানবিক। অর্ণবের শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ বেরিয়ে আসছে, পা মাটি থেকে উঠে গেছে। তুইও থাকবি আমার সাথে চিরকাল, এই অন্ধকারে, এই ঠান্ডায়। আহ! 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 টর্চ পড়ে গেল অন্ধকারে। অর্ণবের একটা হাত ভস্যের পুটলিতে গেল, আঙুল কাঁপছে, কিন্তু পুটলি ধরতে পারল, কোনো মতে বের করল। চোখে অন্ধকার নামছে, শ্বাস নেই, সময় ফুরিয়ে যাচ্ছে। শেষ শক্তিতে পুটলি খুলল, ভস্য ছিটিয়ে দিল তাবিজের ওপর। একটা আলোর বিস্ফোরণ, সাদা অন্ধকারা আলো, যেন হাজার সূর্য একসাথে জ্বলে উঠল। গুহার অন্ধকার এক মুহূর্তের জন্য দূর হয়ে গেল। না না, 300 বছরের কষ্ট, 300 বছরের রাগ, 300 বছরের একাকিত্ব, সব একসাথে সেই চিৎকারে বের হয়ে আসছে। চম্পার হাত শিথিল হয়ে গেল, অর্ণব মাটিতে পড়ে গেল। তাবিজে ফাটল ধরেছে, ফাটল থেকে আলো বের হচ্ছে, সোনালি আলো। ভাঙতে হবে, তাবিজ ভাঙতে হবে। অর্ণব হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, তাবিজ ধরল, সুতো ছিঁড়ে ফেলল। তাবিজ হাতে নিয়ে দেরি না করে অর্ণব সোজা মাটিতে আছড়ে ফেলল। মাটিতে আছড়ে ফেলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, তাবিজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাবিজ ভাঙার সঙ্গে সঙ্গে চম্পার দেহ পচতে শুরু করলো। 300 বছরের পচন একসাথে হচ্ছে, মাংস গলে যাচ্ছে, পানির মতো গড়িয়ে পড়ছে, হাড় ফুসফুসে হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, চামড়া, চুল, পোশাক সব ধুলোয় মিশে যাচ্ছে। শেষে শুধু ধুলো, এক রাশ ধুলো। আর গুহার মধ্যে একটা আলোর গোলক তৈরি হলো, চম্পার আত্মা। কিন্তু এবার ভয়ঙ্কর নয়, শান্ত, সুন্দর। সেই চম্পা যে 300 বছর আগে ছিল, বিয়ের আগে, অভিশাপের আগে। তার মুখে একটা হাসি, স্বস্তির হাসি, মুক্তির হাসি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্তি দিলে। চম্পার আত্মা ওপরে চলে গেল, গুহার ছাদ ভেদ করে আকাশের দিকে। 300 বছর পর মুক্তি, কিন্তু আনন্দ করার সময় নেই। গুহা কাঁপতে শুরু করল, ছাদ ভেঙে পড়ছে, পাথর খসে পড়ছে, আর সবচেয়ে খারাপ, পানি ঢুকছে। সময় বোধহয় ফুরিয়ে এসেছে, এখনই বের হতে হবে, এখনই। অর্ণব টর্চ নিয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার যাওয়ার গতির চাইতে পানির গতি বেশি ছিল। ধীরে ধীরে পানি বেড়েই চলছিল। এক সময় অর্ণব গুহা থেকে বেরিয়ে পড়ে ঠিকই, কিন্তু পুকুরে গভীরে আসতেই পুকুর পানিতে পরিপূর্ণ হয়ে যায়। অর্ণব পানির মধ্যে ক্লান্ত হয়ে ডুবে যেতে থাকে, আর ভাবতে থাকে এই বোধহয় তার শেষ সময়। এভাবেই তার রিমা পানিতে ডুবে মারা গিয়েছিল। রিমার ডুবে যাওয়ার কষ্ট সে তিলে তিলে অনুভব করতে থাকে। এমন সময় হঠাৎ একটা ঠান্ডা হাত অর্ণবের হাতকে জড়িয়ে ধরে ওপরের দিকে টেনে নিয়ে যায়। অর্ণব, অর্ণব তুই ঠিক আছিস? আছি, বেঁচে আছি।
অর্ণব পুকুরের দিকে তাকালো। রিমা পানিতে দাঁড়িয়ে আছে, পুকুরের মাঝখানে। তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে আলোর মতো। শরীরের কিনারায় আলোর রেখা, যেন ভেতর থেকে আলো বের হচ্ছে। সে অর্ণবের দিকে তাকালো, তার চোখে জল, কিন্তু সেটা দুঃখের জল না, মুক্তির জল, স্বস্তির জল। ধন্যবাদ, ধন্যবাদ অর্ণব, আমি তোকে ক্ষমা করে দিলাম। রিমা, রিমা, আর একটা কথা বলতে চাই, 3 বছর আগে যা বলতে পারিনি, আমিও তোকে খুব ভালোবাসতাম। কথা বলা শেষ হতেই রিমার আত্মা হাজারো আলোর কণা হয়ে জোনাকির মতো আকাশে মিশে যেতে লাগলো। আর অর্ণব ফিসফিসিয়ে 2 চোখের জল ফেলে তার ভালোবাসার রিমাকে বিদায় জানালো।